হ্যাঁ বন্ধুরা, এইবারে নিয়ে এসেছি একদম নতুন একটা ব্লগ। আর এবারের আমাদের যাত্রা শুরু হলো গোয়ালিয়র থেকে। হাওড়া থেকে আমরা উঠে পড়েছিলাম ট্রেনে, আর ওতেই আমরা লাঞ্চ সেরে সব সেরে পরের দিন ইভিনিং এ পৌঁছাই গোয়ালিয়র। স্টেশনটা কিন্তু ভীষণই সুন্দর। আর ওখানে আমরা যে হোটেলটা করেছিলাম, হোটেলটা খুব ভালো ছিল। আমি অন স্পট বুকিং করিনি, মেক মাই ট্রিপ থেকে বুকিং ছিল। রুম খুবই ভালো ছিল, একদম স্টেশনের কাছে ছিল। পরের দিন একদম আর্লি মর্নিং আমরা বেরিয়ে পড়ি সাইট সিইংয়ে। প্রথমেই আমরা যাব বলে ডিসাইড করি গোয়ালিয়র ফোর্ট, কেননা গোয়ালিয়রের এই ফোর্টটা হলো সব থেকে সুন্দর। গোয়ালিয়র ফোর্টটা দেখতে ইটসেলফ একটা পুরো দিন লাগবে, এবং আমরা ওই পুরো দিনটা গোয়ালিয়র ফোর্টেই কাটিয়েছিলাম। হ্যাঁ, কিছু ভিডিও শ্যুট তো অবশ্যই করে নিতে হবে বন্ধুরা। This is one of the beautiful fort in Gwalior, India. মানে এত বিউটিফুল ফোর্ট যে বলে বোঝানো যাবে না, এবং ফোর্টটা ঘুরতে মোর অর লেস 2 to 3 আওয়ার্স লাগবে। এবার কীভাবে আসবে না আসবে সে তো আমি অবশ্যই বলে দেবো আমার চ্যানেলে। ফর ডিটেলস প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। গোয়ালিয়র ফোর্টের এই মানসিং প্যালেস হচ্ছে সব থেকে বিউটিফুল জায়গা। এর মধ্যে রয়েছে বিভিন্ন কাজ, এবং এই কারুকার্য দেখতে প্রচুর টাইম লাগবে। তোমরা যদি গাইড নিতে চাও, ওখানে গাইডও পেয়ে যাবে। আমরা গাইড নিইনি, কারণ এই ফোর্টের বেশ কিছু হিস্ট্রি আমার পড়া ছিল, সে কারণে নিইনি। গোয়ালিয়র ফোর্টের এই মানসিং প্যালেসের নিচে দুটো আরো ফ্লোর আছে। এর মধ্যে কয়েকটা জায়গায় বোধহয় ফাঁসি দেওয়ার জায়গা ছিল, আমরা গিয়েছিলাম। নিচের ফ্লোরে আছে, আমরা নিচে দুখানা ফ্লোর আছে। যারা ক্লাস্ট্রোফোবিক আছেন, আমি তাদেরকে বলবো এই নিচের ফ্লোরগুলোতে না যেতে, কারণ আপনাদের এরকম মনে হতে পারে। ওইটা ছিল এন্ট্রি। যাই হোক, এই ফোর্টের উপর থেকে এই রকম সুন্দর ভিউজ দেখা যায় পুরো গোয়ালিয়র সিটিটার। এরপর আমরা গেলাম কর্ণমহল। এইটা হলো বিক্রম মহল। এইটা অবশ্যই একটা ব্যাপার যে এত সুন্দর এত বড় ফোর্ট আমি আগে দেখিনি। কিন্তু ফোর্টটা যে রেস্টোরেশন, সেইটা কিন্তু খুবই খারাপ অবস্থা। মানে এই ফোর্টটা আরো সুন্দরভাবে প্রোটেকশন হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। যদিও কিছু রেস্টোরেশন চলছে, আর লোকের ভিডিও শ্যুটও চলছে আমার মতন, তো তাও আমি বলবো যে গভর্নমেন্ট শুড টেক মোর রেসপন্সিবিলিটি এটা রেস্টোরেশনের জন্য। এটা তো আমাদের ইউনিক হেরিটেজ না। এখানে অনেকগুলোই দেখার আছে, কর্ণমহল, জাহাঙ্গীর মহল, গুজারি মহল, শাহজাহান মহল, মূর্তি মহল, জওহরকন্ড, তো অনেক কিছু রয়েছে এর মধ্যে দেখার, আর সেই কারণেই এত সময় লাগে। একটা কথা মাথায় রাখবে, এই ফোর্টের একটা জায়গা থেকে অন্য জায়গা যেতে কিন্তু গাড়ি লাগবে। সেই জন্য আমরা সেটা নিচেই মারুতি ভ্যান বুক করে নিয়েছিলাম, যেটা মাত্র 600 থেকে 800 নেবে, কিন্তু তোমাকে টিকিট দেবে, সেই অনুযায়ী তুমি একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে পারবে। শাহবাহু টেম্পল, তেলিকা মন্দির, বিক্রম টেম্পল, সমাধি স্থল, মানে আমি বলে শেষ করতে পারবো না। অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে এটা একদিনে দেখাও কমপ্লিট হবে না। যাই হোক,
আমরা প্রায় সন্ধ্যের মুখে নিচের দিকে নামতে আরম্ভ করেছি এই তেলি টেম্পলটার নিচে। আর বাঁদিকটা দেখবে দারুণ জৈন স্ট্রাকচার, আমার মনটা ভালো হয়ে গেল। এই আমি ডিটেলস দিয়ে দিলাম, এদেরকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। যেটা আমি ভেবেছিলাম যে গোয়ালিয়র দুদিনে ঘোরা হয়ে যাবে, দুদিনে কিন্তু হয় না। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ট্রেন ছিল উজ্জয়নের জন্য, সেই কারণে আমাদের রাতের ট্রেনটা ধরতেই হলো, কিছু করার নেই। নেক্সট টাইম আমরা আবার গোয়ালিয়র ফেরত আসবো নতুন একটা ব্লগ নিয়ে। যাই হোক, এটা ফার্স্ট ক্লাস বুক করেছিলাম, কেন কি যেহেতু ইন বিটুইন স্টেশন ছিল আর আমার টেনশন ছিল কি কে কি উঠে পড়বে, যে কারণে আমরা খুব দারুণভাবে ট্রেনে উঠে পড়লাম। আর ভোরবেলা নেমে গিয়েছিলাম উজ্জয়ন জাংশন। এবার তোমরা তো জানোই উজ্জয়ন জাংশনের আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে স্টেশনে এই গাছগুলো আছে যেটাতে সমস্ত পাখিরা এসে দৌড়ায়। আর উজ্জয়ন স্টেশন কিন্তু কখনো ঘুমায় না, একদম অলওয়েজ সিটি নেভার স্লিপস। তো আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেল আমাদের বুকই ছিল নন্দীতে, কারণ এটাতেই আমরা থাকি। যেতে ভীষণ সুবিধা হয়, মন্দির থেকে জাস্ট 5 মিনিট হাঁটা। পরের দিন সকালে আমরা ভাবলাম আমরা একটা মুভি দেখে নিই, আর সেটা ছিল পুষ্পা। জানো, আমরা পুরো দেখতে পারছিলাম না, সেই জন্য উজ্জয়নে বোধহয় বাবা আমাদের যোগাযোগ করে দিয়েছে। ওই দিন রাতে আমার বাকি ফ্যামিলি চলে আসে, আর বাকি ফ্যামিলির সাথেই কিন্তু আমরা উজ্জয়ন ঘুরবো। তো পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই একসাথে উজ্জয়নের দর্শনে। আমরা ছবি টবিও তুলেছিলাম। ওখানে মন্দিরের মধ্যে ছবি তুলে দেওয়ার লোক আছে, এটা হচ্ছে নবগ্রহ স্থল। মন্দিরের মধ্যে অনেক জায়গা ঘোরার আছে, তো অবশ্যই হাতে সময় নিয়ে যাবে। আমরা ভিআইপি বুকিং করেই গিয়েছিলাম। উজ্জয়নের সাইট সিনের মধ্যে অবশ্যই যেটা ভুলে যাবে না সেটা হলো কাল ভৈরব মন্দির, গদকালিকা মাতা মন্দির। এইগুলো যদি না দেখো উজ্জয়ন দর্শন কিন্তু কমপ্লিট হবে না। এছাড়া নবগ্রহ মন্দির, ওখানে নবগ্রহের পুজোও করাতে পারো তোমরা। যারা অবশ্যই আস্তিক তারা কিন্তু পুজো করাতে পারো, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। ঠিক আছে, আমরা এবার সবাই মিলে চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থল কাল ভৈরব মন্দির। কাল ভৈরব মন্দির যাবার আগে এই ব্রিজটা পার করতে হয় ওখানে নদীর উপরে। তো পৌঁছে দেন আপডেট দিচ্ছি। এই দেখো আমরা পৌঁছে গেলাম কাল ভৈরব মন্দির। এখানে কিন্তু একটু লাইন পড়ে, অ্যাকচুয়ালি এটা পুরো ছুটির সিজন, তো সেই জন্য একটু ভিড়। মোটামুটি 1 ঘন্টা মতন লেগেছে। আমার বাবা মা ভিতরে যায়নি, আমরা সবাই গিয়েছিলাম। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম ওমকারেশ্বর দর্শনে। শিপ্রা নদীর উপরে ব্রিজ দিয়ে আমাদের পার হতে হয়। ওমকারেশ্বর আরেকটি জ্যোতির্লিঙ্গ, তো কিন্তু আমরা একটুখানি টেনশনে ছিলাম। ওমকারেশ্বর মামলেশ্বর অ্যাকচুয়ালি এই ছুটির সিজনে প্রচণ্ড ভিড়। তো যেটা নর্মালি লাগার কথা 3 to 4 আওয়ার্স, সেটা আমাদের 7 আওয়ার্স মতন লেগে গিয়েছিল। এবং আমার সাথে যেহেতু বয়স্ক বাবা মা ছিল, সেই জন্য একটুখানি প্রবলেম হয়েছিল। বাবা মা ওমকারেশ্বর মামলেশ্বরের কোনোটাতেই নামেনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো আমি, আমার বোন আর ওর বন্ধু, আমার হাজব্যান্ড, আমরা সবাই গিয়েছিলাম। এইখান থেকে ওমকারেশ্বর মন্দিরটি দেখা যাচ্ছে। আর এই মন্দিরটি হলো মামলেশ্বর। মামলেশ্বরের দর্শন মোটামুটি ভালোভাবেই হয়েছে, কিন্তু উজ্জয়নের মতন সিস্টেম নয়। আর মামলেশ্বর থেকে এই ব্রিজটা দিয়ে আমরা চলে গেলাম ওমকারেশ্বরের দিকে, এবং ভালোভাবেই আমরা দর্শন করলাম, কিন্তু প্রচুর সময় লেগে গিয়েছিল, এইরকম অন্ধকার হয়ে গিয়েছিল। ওখান থেকে ফেরার পথে আমরা ডিনার করলাম দারুণ একটা রেস্টুরেন্টে, যদিও ভেজ ছিল, বাট খুব ভালো। দেন বাবা মায়েদের পরের দিন সকালে ফ্লাইট ছিল, আর আমাদের ছিল রাত্রে বাস। এই বাস ছিল ইন্ডোর থেকে নাসিকের, এবং ওভারনাইট এই স্লিপার বাসগুলো ভীষণই ভালো, মাঝখানে হল্টও দেয়, আর খুব ক্লিন। তো আমরা পরের দিন পৌঁছে গেছিলাম নাসিক। নাসিক পৌঁছে আমরা ফ্রেশ হয়ে প্রথমেই বেরিয়ে পড়েছিলাম আরেকটি জ্যোতির্লিঙ্গ দর্শনে, হ্যাঁ, ত্রয়ম্বকেশ্বর, যেটা নাসিক থেকে সব থেকে কাছে।
আমরা কিন্তু ইভিনিং টাইমে পৌঁছাই এবং মন্দিরটা জাস্ট অসাধারণ লাগছিল ইভিনিংয়ে। আর জানি না কেন আমরা যখন গেছি আমরা মন্দিরটা এরকমই ফাঁকা পেয়েছি। গর্ভগৃহতে ঢোকা বারণ ছিল, ওটা শুধু আর্লি মর্নিং হয়, কিন্তু বাকি টেম্পল তোমরা ঘুরতে পারবে। মন্দিরে খুব ভালোভাবে পুজো দিয়ে আমরা একটা এরকম প্রসেশনে পড়ে দেন ভিডিও কিছু করে দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেই দিন রাত্রে হোটেলে ফিরে আমরা পরের দিন আর্লি মর্নিং এর জন্য একটা গাড়ি বুক করি নাসিক থেকে শিরডি যাওয়ার জন্য। এবং শিরডিতে আমরা ভেবেছিলাম যে আমরা বাবার আশ্রমেই থাকবো, কিন্তু প্রচণ্ড ভিড়ের জন্য কোনোভাবেই আশ্রমে থাকতে পারিনি। তো সাই বাসি বলে একটা হোটেল আমরা উঠি এবং এই হোটেলটা সত্যিই খুব সুন্দর ছিল এবং মন্দির থেকে খুবই কাছে। ছোট্ট একটা রুম ট্যুরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম ছিল। সত্যি খুব নিট অ্যান্ড ক্লিন আমি বলবো। আর হোটেলটা সত্যিই বেশ বড় হোটেল, আর এদের খাবারের অপশানগুলো কিন্তু খুব ভালো। হ্যাঁ, মেবি ভেজ। তো এখন আমরা যাচ্ছি শিরডি সাই বাবা টেম্পলে। লাস্ট টাইম আমরা সাই বাবা আশ্রমে ছিলাম, কিন্তু এইবারে ক্রিসমাস ভেকেশন থেকে আমার কোনো আইডিয়াও ছিল না, যেটা আমরা বুকিং করতে পারিনি। এবার 2 মাস আগে বুকিং অবশ্যই তোমরা করবে যদি আশ্রমে থাকতে চাও। সেই জন্য একটু মনটা খারাপ ছিল, বাট এবার কোনো রকমে আমি মিডনাইট ট্রিপ থেকে বুকিংটা করে নিই এই হোটেলটা। বাট এই হোটেলটা ভীষণ সুন্দর, যদি তোমরা এরকম স্টে চাও তাহলে এই হোটেলটা বুক করতে পারো। আমি হোটেলের ডিটেলস সব কিছু দিয়ে দেবো। তো এখন আমরা দর্শনে যাচ্ছি, দেন দেখি জেনারেল লাইনে। একটা বুকিং আমাদের করা আছে রাত্রে, আর একটা নর্মাল লাইনে যাব। আর এখান থেকে আমাদের তো মূর্তি নিয়ে যাওয়ারও কথা। তো সমস্ত কিছু ডিটেলস তোমাদের দিয়ে দেবো, সেই জন্য আমাকে অবশ্যই ফলো করে দিও। আগের বার যখন আমরা এসেছিলাম আমি কিন্তু কোনো ভিডিও করিনি, কিন্তু এইবার আমি ভিডিওটা বানালাম। এই হচ্ছে আমাদের ভক্তি নিবাস, ঠিক আছে? এখানে কিন্তু আমরা আগের বার ছিলাম, আর আমার এক দাদা বুকিং করিয়ে দিয়েছিল, কিন্তু এইবারে আমরা ওখানে পাইনি। তো আমরা সাই মাসিতেই ছিলাম হোটেলে, কিন্তু বাবার ওখানে খাবার তো খেতেই পারতাম। যাই হোক, আমরা যা বুঝলাম যে দিনের বেলা নর্মাল লাইনে দেখা যাবে না, তো যে কারণে আমাদের যে টাইমে বুকিং ছিল সেই টাইমেই আমরা এলাম। বাবার মন্দিরের মধ্যে কিন্তু মোবাইল নিষিদ্ধ, তাই মন্দিরের কোনো ফুটেজ দেব না। পরের দিন আর্লি মর্নিং আমরা বেরিয়ে পড়লাম সানি সিংনাপুরের জন্য। এই গাড়ি আমাদের বুকিং ছিল সানি সিংনাপুর হয়ে পুনে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু সকালবেলা এত কুয়াশা ছিল, 1 হাত দূরের জিনিসও ভালো করে দেখা যাচ্ছিল না। আমরা যেহেতু খুব সকাল সকাল বেরিয়েছিলাম, সেই জন্য একটা বেনিফিট আমরা পেলাম, সেটা হচ্ছে মন্দিরে গিয়ে সানি সিংনাপুরের করিডরটা এবারে পুরো রেডি হয়ে গেছে, কিন্তু আর্লি মর্নিং যাওয়ার জন্য ভিড়টা একটু কম ছিল। এইটা হচ্ছে শনি সিংনাপুরের প্রবেশের জায়গা, এই হচ্ছে শনি শিলা। এই শিলার কাছে পৌঁছাতে কিন্তু 500 করে একটা টিকিট কাটতে হয়, আর যদি না কাটো তাহলে ওদের মেন বক্সে দেওয়া যায়, তো ওটা একসাথে আবার শনি মহারাজের কাছেই পৌঁছায়। বাট এইবারে গিয়ে দেখলাম যে ভীষণ ভালো সিস্টেম করেছে, পুরো করিডরটা দারুণ সুন্দর, তো খুব ভালো লাগলো। তোমরা অবশ্যই যেও, এই হচ্ছে করিডর এন্ট্রান্স। এরপর আমরা বেরিয়ে পড়লাম পুনের পথে, আর এইখানে তোমরা একটা আশ্চর্য জিনিস পাবে, সেটা হচ্ছে আখের রস, আর সেটা এই গরুগুলোকে ঘোরানো হয় এবং তোমার সামনে বানিয়ে দেবে। আমার দেখে খুবই মজা লাগছিল, বাট এদের জন্য একটু কষ্টও হচ্ছিল। এখান থেকে আমরা সুগারকেন জুস খেয়েই চলে যাব ঔরঙ্গাবাদের পথে। ঔরঙ্গাবাদ আগেকার দৌলতাবাদ, ওখানে আছে একটা ফোর্টের অবস্থাটা কিন্তু খুবই খারাপ। আর এছাড়া আছে বিবিকা মাকবারা, সেটা কিন্তু সিটির মাঝখানে, এবং তোমাকে এটাও বলতে পারে যে বিবিকা মাকবারা বন্ধ আছে, কিন্তু ওদের কথায় পা দেবে না, অবশ্যই ফোর্স করবে। বিবিকা মাকবারা হলো তাজমহলের পুরো রেপ্লিকা, মানে দেখে বুঝতে পারছো তো। আজকে আমরা এসেছি বিবিকা মাকবারা, যেটা হলো তাজমহলের পুরো সেম কপি। ঔরঙ্গজেবের ছেলে বানিয়েছিলেন ঔরঙ্গজেবের স্ত্রীর জন্য, মানে ওনার মায়ের জন্য। তো ইটস আ সিম্পল রেপ্লিকা অফ তাজমহল,
this is very beautiful. Only difference is this is made of cement or like elements, and Taj Mahal is made of marble, but it's very beautiful. You can see. আমরা আজকে সাই আশ্রম থেকে এসেছি, তো মোটামুটি ঔরঙ্গাবাদ ট্যুর আর আরও অনেক জায়গায় যাব, তো তোমাদের সবই বলবো একে একে ভিডিওতে। যদি আমার চ্যানেল ভালো লাগে আর এই ভিডিওগুলো ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রিপশন করে দিও প্লিজ। এই মনুমেন্টটা হলো হেরিটেজ সাইট, সেই জন্যই টিকিটটা কাটতে হয়, অনলাইনেও কাটা যায়। আর এটা ঠিক ব্যাক সাইড, তাজমহলেরও ব্যাক সাইড আমি তোমাদের দেখিয়েছিলাম আমার আগের ভিডিওতে, আর বিবি কা মাকবারও ব্যাক সাইডটা তোমাদের দেখাচ্ছি। সত্যি খুব সুন্দর আর্কিটেকচার, আর এখান থেকে একটা সিটির দারুণ ভিউ পাওয়া যায়, সত্যি ট্রেনের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এরপরে এটা দেখা শেষ হলেই আমরা বেরিয়ে পড়ব ইলোরা কেভসের জন্য, এবং তারপর দেখবো আমরা ঘুষেশ্বর টেম্পল, আর আমরা চলে যাব পুনে। ইলোরা কেভস কিন্তু একদিনে দেখে শেষ করার নয়, কিন্তু তবুও আমরা চেষ্টা করেছিলাম। আমি ইলোরা কেভসে আগে এসেছি, বাট আমার হাজব্যান্ড আর আমার বোন কিন্তু যায়নি। তো এটা অবশ্যই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কেন কি তোমরা সবাই জানো এখানের এই গুহাগুলো হলো বহু বছর ধরে করা আর্কিটেকচার, আর এত সুন্দর আর্কিটেকচার সেটা না দেখলে বোঝাতে পারবো না। বিভিন্ন ধরনের আর্কিটেকচারাল স্ট্রাকচারস বিভিন্ন ভিতরে দেখতে পাবে, এবং গাইড ছাড়া কিন্তু এটা বোঝা কোনো মতেই সম্ভব নয়। এই হলো অশোকা পিলার, আর এই পিলারের সামনে আমার 30 বছর আগেকার ফটো আর কারেন্ট ফটো দুটোই তোলা হয়েছে, আমি অবশ্যই শেয়ার করব বন্ধুরা তোমাদের সাথে। এই কেভের উপরে হেঁটে হেঁটে ওঠা যায়, বাট আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা কেভের উপরটায় যাইনি, নিচ থেকেই সমস্তগুলো দেখছিলাম। আমাদের গাইড ভদ্রলোক ছিলেন, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন, তো তোমরাও কিন্তু অবশ্যই গাইড নিও, না হলে কিন্তু সবকিছু নিজেরা বোঝা যাবে না। কেভসগুলো আমরা পায়ে হেঁটেও ঘুরতে পারি, কিন্তু আমাদের যেহেতু হাতে সময় কম ছিল সেই কারণে আমরা কেভসগুলোর জন্য এই মোটর গাড়িগুলো নিয়েছিলাম। এগুলো অ্যাবসলিউটলি এনভায়রনমেন্ট পলিউশন ফ্রি, তো এইটাতে গেলে ওই টাইমটা শর্ট হয়ে যাবে। তো আমরা পৌঁছে গেলাম নেক্সট কেভগুলোতে, ওখানে একটা সুন্দর ম্যাপ দেওয়া আছে, ম্যাপ ওয়াইজ তোমরাও সিলেক্ট করতে পারো। বর্ষাকালে এই কেভসগুলো একটু ডেঞ্জারাস হয়ে যায় ঠিকই, কিন্তু বর্ষাকালে এই কেভসের পিছন দিকের ফলসগুলোর একটা দারুণ ভিউ আসে, যেটা আমি গাইডের কাছ থেকে শুনলাম, এবং ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে ফলসের ভিউ আসে। এরপরে আমরা দর্শন করলাম ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের, এবং আমাদের ড্রাইভার জি আমাদের ছেড়ে দেন পুনে। পরদিন সকালে আমরা পুনে থেকে বেরিয়ে পড়ি ভীমাশঙ্কর দর্শন, হ্যাঁ আর একটি জ্যোতির্লিঙ্গ। এইটা বোধহয় আমাদের জ্যোতির্লিঙ্গ দর্শন ট্রিপই ছিল। তো পুনে থেকে ভীমাশঙ্করে যাওয়ার রাস্তাটা এত সুন্দর সেটা আমি বলে বোঝাতে পারবো না। পাহাড়ের উপর উঠতে হয় ঘুরে ঘুরে, তো তোমাদের আর্লি মর্নিং বেরোলে ভীষণ সুন্দর লাগবে, আমাদেরও খুব ভালো লেগেছিল। কিছু জায়গায় গ্রামের স্ট্রবেরি ফার্মের মধ্যে দিয়ে যাচ্ছে রাস্তাটা। একদম সকাল সকাল আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম, তারপর ওখান থেকে আমরা এখন যাচ্ছি ভীমাশঙ্কর। মাঝখানে আমরা এক জায়গায় লাঞ্চও করেছি, নিরামিষ, বাট খুব ভালো এক্সপিরিয়েন্স, আমি ডিটেলসটা শেয়ার করে দেবো। তো এই ডিরেক্ট রুটটাতে আমরা যাচ্ছি, অলমোস্ট আমরা কাছে পৌঁছে গেছি, 30 কিলোমিটার্স মতন বাকি আছে। তো তোমরাও এইভাবেই ফলো করে যেতে পারো। 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করার থাকলে ভীমাশঙ্করও তার মধ্যে একটি, যেটা আমরা এখন যাব, আর এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করে দেবো। পুনে থেকে ভীমাশঙ্কর যাওয়ার রাস্তাটা আমার তো সম্পূর্ণই মনে হচ্ছিল পুরো তিরুপতি, কারণ একইভাবে পাহাড়ে ঘুরে ঘুরে উঠছে। যাই হোক, আমাদের গাড়ি থেকে মাঝখানে নেমে পড়তে হলো বাসে ওঠার জন্য। সিচুয়েশনটা হলো যে 2 নম্বর পার্কিং এর আগে গাড়ি আর যাবে না, এতটাই ফুল, তো ফাইনালি আমাদের বাসে উঠতে হয়েছে। বাসের কন্ডিশন প্রবাবলি এইভাবেই যেতে হয় এখানে। ট্যাক্সিও বলছিল, কিন্তু আমি বুঝতে পারছি না ট্যাক্সি কোনটা, বাসটা সেফ মনে হলো, তো ক্রিসমাসের জন্য পুরো পার্কিং ছিল ফুল,
আর তাই সামনের ১ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া যায়নি। এই জন্যই আমরা বাসটা নিয়েছিলাম। আমরা পৌঁছে গেছি ওখানের করিডোরটায়। এই হলো মন্দির। এই মন্দিরে কিন্তু ফোন নিয়ে ঢোকা যাবে, বাট ভিআইপি লাইনে অনলি, জেনারেল লাইনে কিন্তু নয়। মন্দিরের ভেতরের অংশটা তোমাদের দেখালাম। জাতনাও মন্দির থেকে আমরা দর্শন করে বেরোলাম, অবশ্যই ভিআইপি পাস, কিন্তু এখানে অরিজিনাল ভিআইপি কাউন্টার বন্ধ ছিল। এবার যা হয় ওই পান্ডাদের থ্রু সেইভাবেই করতে হলো, কিছু করার নেই, ফেস্টিভ সিজন বন্ধ। এই আমরা মন্দিরে মন্দির থেকে বেরিয়ে এই ২ ধরনের ক্ষীর এগুলো নিতে একদম ভুলবে না। ভীমাশঙ্করের নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো পুনে, আর আমাদের ফ্লাইট ছিল পুনে থেকে। কিন্তু যেহেতু আমরা হোটেল থেকে চেক আউট করে গিয়েছিলাম, তো আমরা ওখানে লাউঞ্জে কমপ্লিমেন্টারি সমস্ত কিছুই পেয়েছিলাম এবং লাউঞ্জে ওয়েট করছিলাম। কোনো অসুবিধা হয়নি, আর আমার ক্রেডিট কার্ড, ওর ক্রেডিট কার্ড সব অফারটা পেয়েছিলাম। পুনে এয়ারপোর্টের লাউঞ্জটা একটু ছোট ছিল কলকাতা এয়ারপোর্টের তুলনায়, কিন্তু তাও সার্ভিস খুব ভালো ছিল। কোন কোন কার্ডে অফার পেয়েছিলাম সেটা আমি একটা আলাদা ব্লগ নিয়ে আসবো। ফাইনালি আমরা বোর্ডিংয়ের জন্য যাচ্ছি পুনে থেকে কলকাতা, আর 31st অবশ্যই কলকাতাতে। বাড়িতে তো সবাই ওয়েট করছে আমাদের জন্য, স্পেসিফিক্যালি লুলু। তাই 31st ফ্যামিলির সাথে আবার চলে আসবো কোনো একটা এরকম ব্লগ নিয়ে। অবশ্যই সাথে থেকো বন্ধুরা।